দেখো, এই যাবৎকাল মোহনবাগান আইএসএলে আসার পর থেকে যতগুলো ম্যাচ খেলেছে, আই ক্যান বেট আজকের ম্যাচটা সব থেকে জঘন্য ম্যাচ ছিল। আজকের থেকে নেগেটিভ পারফরমেন্স, এই রকম বাজে খেলা, এই ধরনের বাজে গেম প্লে, প্ল্যানিং, স্ট্র্যাটেজি সব জায়গাতে পুরো 0 আউট অফ 10। আমার সিরিয়াসলি মনে পড়ছে না যে লাস্ট কবে মোহনবাগান সেই 2020-21 সিজন থেকে এইরকম ম্যাচ খেলেছে। পুরো নেগেটিভ ফুটবল হয়েছে, পজিটিভিটি সিরিয়াসলি ছোঁয়া পাওয়া যায়নি কিছু কিছু ক্ষেত্রে, কিছু মিনিটসে। ব্যাস, এর বেশি আর কিছু না। আর ম্যাচটা যখন দেখছিলাম প্রায় শেষের দিকে, যখন ম্যাচটা এসে গেছিলো, হঠাৎ করে একটা জিনিস মাথায় স্ট্রাইক করলো, জানি না কোনোদিনও করবো কিনা, হয়তো করে ফেলতে পারি, যে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলি, সেখানে আনফিল্টার্ড কিছু ভিডিও আসবে, আনসেন্সার্ড ভিডিও আসবে বড়দের জন্য, এবং সেখানে মোটামুটি ভাষার বাঁধনটা খুলে যাবে। কারণ আমরা যেভাবে গ্যালারিতে থাকতে অভ্যস্ত, যেভাবে আমরা মাঠে বসে খেলা দেখতে অভ্যস্ত, সেই ভাষাতে রিভিউ বানানো দরকার। লিটারেলি সেই ভাষাতে রিভিউ বানানো দরকার, কারণ ডিসেন্ট ওয়েতে, ভদ্রভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাতে না এই ধরনের জঘন্য ফালতু ম্যাচের সিরিয়াসলি রিভিউ হয় না। এই পারফরমেন্স, এই খেলা, এই টিম নিয়ে, এই ধরনের কোচিং, এই ধরনের ভিশন, মানে আগের ম্যাচটা নিয়ে প্রচুর কথা বলেছিলাম যে চলো কিছু তো ইমপ্রুভড হয়েছে, যে ভুলগুলো হোসেমোনা করছিলেন সেখান থেকে অনেকটা তিনি চেঞ্জ করেছেন টিমটাকে। বাট আজকে দেখা গেল না, সেই দিনেরটা জাস্ট কিছুটা হয়তো সেই মুহূর্তের আমাদের ভুল ছিল বোঝার, বা তার হঠাৎ করে কিছু একটা চেঞ্জ হয়ে গেছিলো। আজকে দেখা গেলো যে না, যেখানে ছিল সেখানে তার থেকেও খারাপ অবস্থায় চলে গেছে টিমটা। দেখো, টিমটা তো সব কিছু রয়েছে, জাস্ট একটা প্লেয়ার নেই, বাকি টিমটা পুরো রয়েছে। বাট তারপরেও এই যে পারফরমেন্স, মানে কি ভাষায় বলবো সিরিয়াসলি বলা যাচ্ছে না। আমার পেছনে কোনো কাকা টাকা নেই যে এসে বলবে বাংলা কথায় বলো না, তো কি বলবো। লাস্ট সিজনে ওয়ান ফেরান্দোর কোচিংয়ে বোধহয় শুরুতে মোহনবাগানের থেকে অনেক বেটার খেলেছিল, তাকে চলে যেতে হয়েছিল, তার ডিফারেন্ট রিজনস ছিল, কিন্তু শুরুতে 5টা ম্যাচে 5টা মোহনবাগান জিতেছিল, যেটা রেকর্ড এখনো অব্দি আইএসএলে। তো মানে সিরিয়াসলি বলছি, কি বলবো ম্যাচটা নিয়ে, কতটা ভালো গুছিয়ে কি বলবো জানি না। আর উল্টো দিকে একটা ব্যাপার যে ইস্টবেঙ্গল মোহনবাগান, তারা প্রায় আপাতত একই নৌকোতে হেলতে দুলতে দুলতে এগিয়েই যাচ্ছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কে কাকে ছেড়ে কাকে দেখবে সিরিয়াসলি জানি না। দুজন স্প্যানিশ ভদ্রলোকের কাছে আপাতত দুটো বড় প্রধান, তারা কিন্তু হাবুডুবু খাচ্ছে, খাচ্ছে। সমর্থকরা বলছে ছেড়ে দে মা, কেঁদে বাজি, দয়া করে স্পেনে ফিরে যান ভাই। এখানে অনেক ভালো ভালো কোচরা রয়েছে, ইন্ডিয়ান কোচ রয়েছে, এর থেকে অনেক বেটার পারফরমেন্স দিয়ে দেবে। কি বলবো এই ম্যাচটা নিয়ে, আমি বেঙ্গালুরুর কথা অনেক বেশি করে বলবো আজকের ম্যাচটাতে। চেঞ্জড বেঙ্গালুরু। লাস্ট সিজনে জেরার্ড জারাগোজা তিনি মাঝপথে দায়িত্ব নিয়েছিলেন, সাইমন গ্রেসনকে টিম সরিয়ে দিয়েছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পুরনো মুখ, একটা সময় কার্লোস কোয়াদ্রাতের তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, এবং তিনি ফিরে আসার পর মোটামুটি তাকে নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছিল, ডিফেন্সিভ খেলা, এই খেলা সেই খেলা, বহু কিছু ব্যাপার। টিমটা খুব বেশি তৈরি ছিল না, হাতে অস্ত্র ছিল না, কিন্তু তিনি আস্তে আস্তে টিমটাকে ডেভেলপ করেছেন, তিনি সময় নিয়েছেন, সময় নিয়ে একটা কোথাও ভিশন সেট করতে পেরেছেন। এবং সেই ভিশনটা সেট করার পর জানি না পরে গিয়ে কি হবে, এখনো তো অনেক ম্যাচ বাকি, 12-12-24টা ম্যাচ রয়েছে, তার 3টে মাত্র ম্যাচ হয়েছে, 21টা এখনো আইএসএল এর গ্রুপ স্টেজের, সরি লিগ স্টেজের ম্যাচ বাকি। সেই 21টা ম্যাচের পর মোহনবাগান আগে থাকবে না বেঙ্গালুরুই আগে থাকবে আমরা জানি না এখনো অবধি। বাট আপাতত এই 3টে ম্যাচের পর বেঙ্গালুরু যেটা দেখাতে পারলো, সেটা হচ্ছে একটা ক্লিয়ার ভিশন। সোজা কথায়, যে আলটিমেট আমাদেরকে পারফরমেন্সটা করতে হবে এবং সেটা ধরে রাখতে হবে। পরপর 3টে ম্যাচ শুধুমাত্র উইনিংয়ের হ্যাট্রিক হয়নি, 9 পয়েন্ট নিয়ে টেবিলের টপে যায়নি, তার পাশাপাশি 3টে ম্যাচে ক্লিনশিট হয়েছে। প্রথম ম্যাচে 1-0 ইস্টবেঙ্গলকে, দ্বিতীয় ম্যাচে 3-0 হায়দ্রাবাদকে, থার্ড ম্যাচে মোহনবাগানকে 3-0। এবং প্রত্যেকটা ম্যাচে ডিফেন্স থেকে মাঝমাঠ হয়ে ফরওয়ার্ড অবধি যে প্রপার কম্বিনেশন, প্লেয়ারদের মধ্যে কানেক্টিভিটি ভীষণভাবে কিন্তু জারাগোসা তৈরি করতে পেরেছেন। এবং যে কথাগুলো আজকে দুপুরের ভিডিওর প্রিভিউতে বলেছিলাম, তার অনেক কটা কিন্তু বেঙ্গালুরু আজকে খেলার সাথে মিলেছে। এবং সিরিয়াসলি বলছি, বেঙ্গালুরু যখন সিজনটা শেষ করবে, এই যাবৎকাল সেই আলবার্তো রোকা বা পরবর্তী সিজনটাতে কার্লোস কোয়াদ্রাতের যে সাকসেস ছিল, তারপর আবারও কিন্তু জারাগোজার হাত ধরে বেঙ্গালুরু সেই সাকসেসের রাস্তা দেখতে পারে, যদি এই পারফরমেন্সটা করে কন্টিনিউয়াসলি রাখতে পারে। এই টিমটাতে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা রীতিমতো সারা বছর ট্রোলড হয়, আমাদের মতো বহু ফুটবল বিজ্ঞ রয়েছে, কিছুই বুঝি না আলটিমেট, তাও আমরা কথা বলি। এরপর থেকে বলবো কিনা সিরিয়াসলি ভাবতে হবে, কাদের নিয়ে বলছি, কেনই বা বলবো। আমরা গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে কথা বলেছিলাম যে কেন ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে, ভাই সরি কান ধরছি, বলবো না। পরপর 3টে ম্যাচে ক্লিন সিটস। সিরিয়াসলি বলছি, হয়তো ন্যাশনাল টিমে গিয়ে বিভিন্ন সার্কামস্টান্সেসের ওপরে বেস করে পারফরমেন্স খারাপ হয়ে যায়, কিন্তু সিরিয়াসলি ওকে নিয়ে আর কথা বলার মতো জায়গা নেই। পরপর 3টে ম্যাচে ক্লিন সিটস, এই ধরনের সেভ, এবং তার সাথে ডিফেন্সে এমন দুজন প্লেয়ার রয়েছে যারা এতদিন অব্দি প্রচণ্ড পরিমাণে ট্রোলড হয়েছে ন্যাশনাল টিমের জন্য। এক হচ্ছে নিখিল পূজারি, দুই হচ্ছে রাহুল ভেকে। আজকে যা পারফরমেন্স দিল, বিশেষ করে নিখিল পূজারি অসাধারণ খেলেছে, যেভাবে খেলেছে, মানে নাভিশ্বাস তুলে দিয়েছে মোহনবাগান লেফট সাইডের।
অসাধারণ উঠে আসা, সে একইভাবে নিচে নেমে যাওয়া, আলাদা লেভেলের পারফরমেন্স। রাহুল ভেকে সেন্টার ব্যাক পজিশনে নিজেকে অন্যভাবে দেখছে আপাতত, নিজের একটা সেকেন্ড লাইফ পেয়েছে রাহুল ভেকে। এবং তার পাশাপাশি কিছু ইয়াংস্টার এই টিমটাতে এমন রয়েছে, প্রিভিউতে বলেছিলাম যে পেড্রো ক্যাপো যে রোলটা নিচ্ছে, যে রোলটা অ্যাকচুয়ালি কোচ বলেছিল হি ইজ আ কম্পিউটার, হি ক্যান স্ক্যান এভরিথিং। পুরো মাঠে কি হচ্ছে না হচ্ছে, অপোনেন্ট কি করছে না করছে, পুরোটা স্ক্যান করে, অ্যান্ড হি ইজ আ কোচ ইন দ্য ফিল্ড। পুরো পরিষ্কার বোঝা গেল। এবং পেড্রো ক্যাপোর ওই নিচের রোলটার জন্য সুরেশ অনেক বেশি করে ওপরে উঠে খেললো। সুরেশকে দেখে বোঝা যাচ্ছিল না যে ওয়েদার হি ইজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার অর অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার। আমি সিরিয়াসলি বুঝতে পারছিলাম না যে লেভেলের পারফরমেন্সটা সুরেশ করেছে। শুধু গোলটা না, গোলটা ভুলে যাও, যে জায়গা থেকে ফিনিশ করেছে দ্যাট ওয়াজ এ বিউটিফুল ফিনিশ। বাট তার পাশাপাশি যে পজিশনগুলো নিয়েছে, যেভাবে উপরের দিকে উঠে এসেছে, কোথাও কিন্তু জানান দিচ্ছে যে এই টিমটা আলাদা রকম আপাতত ছবির মধ্যে রয়েছে। আলাদাই ছবি দেখাবে, আলাদাই সিনেমা হবে। আপাতত আমরা টিজার দেখলাম, ট্রেলার হয়তো আরও 4-5টা ম্যাচের পর হবে, তারপর সিনেমাটা শুরু হবে। এবং শুধু বসে দেখে যাও বেঙ্গালুরুর এই কামব্যাকটা। মোহনবাগানকে নিয়ে যদি কথা বলি, কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো জানি না। প্রথম কথা হচ্ছে, গোলকিপিংয়ের ক্ষেত্রে বিশাল কাইতের বেশ কিছু মাইনার মিস্টেক্স ছিল, সেই জায়গা থেকে অবশ্যই টিম গোল খেয়েছে। পজিশনিংয়ের ভুল ছিল, রিসিভিংয়ের ভুল ছিল, হ্যাঁ তার পাশাপাশি বিশাল কাইত এই কাজটাও করেছে যে ভাইটাল কিছু শর্টস যা এসেছে বেঙ্গালুরুর, সেগুলো সেভ করেছে, সেগুলো গোল হতে পারতো, গ্যাপটা বাড়তে পারতো, 3-0টা 4-0 5-0 অবধি চলে যেতে পারতো, যা মোটামুটি ওরা শর্টস নিচ্ছিল। ডিফেন্স একটা ম্যাচে যেমন ভালো হলো, ঠিক পরের ম্যাচে গিয়ে ঠিক একই ছবি, সেই পুরনো ধারানো ব্যাপার। দেখো, যখন ট্রান্সফার উইন্ডো ওপেন ছিল, বারবার করে যখন কথা বলেছি, মনে থাকবে যারা পুরনো ভিউয়ার তাদের মনে থাকবে, যারা রেগুলার বেসিসে ভিডিও দেখতো তখন, যে দুটো পজিশনে কিন্তু ব্যাকআপ প্লেয়ার লাগবে। এই টিমটা মাথাভারি টিম হয়ে যাচ্ছে, দুটো পজিশনে ব্যাকআপ প্লেয়ার লাগবে, একটা হচ্ছে রাইট ব্যাক, একটা হচ্ছে লেফট ব্যাক। কেন দুটো সাইড ব্যাকে ব্যাকআপ প্লেয়ার নেই? দেখো, যখন এই ধরনের কথাগুলো বলেছি তখন সেন্টার ব্যাক নিয়ে এত প্রবলেম হয়নি, একদম ইনিশিয়াল টাইমসে যে মোহনবাগানের লাগবে, লাস্ট সিজনে দেখেই বোঝা গেছিল। আশিস রায়ের ফর্ম আস্তে আস্তে ডাউন হচ্ছিল, ডিফেন্সিভ পারফরমেন্সের মধ্যে একটা কোথাও ঘাটতি দেখা যাচ্ছিল। শুভাশিস বোস একটা ম্যাচে ভালো, তো পরের ম্যাচে গিয়ে আবারও ডাউন হয়ে যায়। কেন হয় এটা একমাত্র শুভাশিস জানে, আর কেউ জানে না। বাট রাইট ব্যাকে ব্যাকআপ যে লাগতো এটা পরিষ্কার ছিল। এখানে অনেক অপশন ছিল মোহনবাগানের কাছে নিয়ে আসার মতো, বা ইয়াং কোনো প্লেয়ারকে তুলে নিয়ে এসে ভালো কিছু করার মতো, সেটা হয়নি। রাইট ব্যাকের পজিশন ভীষণভাবে এক্সপোজড হয়ে গেছে, সব থেকে বেশি অ্যাটাক কিন্তু ঢুকেছে বাদিক থেকে, মানে বেঙ্গালুরু লেফট চ্যানেলটা থেকে, যেটা আশিস রায়ের জোন ছিল। এবং একইভাবে ভিনিত কিন্তু পুরো টার্গেট করে নিয়েছিল শুভাশিসের জোনটা। তো অসাধারণ পারফরমেন্স করেছে বেঙ্গালুরু, আলাদা করে কিছু বলার নেই। ঠিক একইভাবে মোহনবাগানের যে এক্সপেকটেশনটা রয়েছে মোহনবাগানকে নিয়ে, তার 10% লেভেলেও কিন্তু মোহনবাগান এই আইএসএলের প্রথম 3টে ম্যাচে রিচ করতে পারলো না। মাঝমাঠের কথা যদি বলি, তাহলে মাঝমাঠটা আজকে মিসিং ছিল। আমি জানি না কি বেসিসে একজন ডিফেন্সিভ ব্লকার শুরু থেকে মলিনা ইউজ করলেন না, কেন অভিষেক সূর্যবংশী, ওয়াই? যেখানে উল্টো দিকে বেঙ্গালুরু টিমটাতে এত স্কিলফুল প্লেয়ার, এত বেশি পাসিং ফুটবল ওরা খেলে, সেখানে কেন একজন ডিস্ট্রাকটিভ মিডফিল্ডারকে রাখা হলো না, যে নো ননসেন্স ক্লিয়ারেন্স করবে? এবং আপুইয়াকেও যে রোলটা দেওয়া হয়েছিল, সেই রোলটাও যদি পারফেক্ট ডিফেন্সিভ মিডফিল্ডারের হতো, তাহলে কিন্তু অনেক বেশি করে মোহনবাগানের যে বলগুলো আসছিল মিডফিল্ড দিয়ে, সেটা কিন্তু ডেঞ্জারাস অ্যাটাকগুলো থেকে অন্ততপক্ষে দূরে থাকতে পারতো। ব্লকিংয়ের ভীষণ বড় অভাব দেখা গেছে। আপ ফ্রন্টে আমি আগেই বলেছিলাম যে পেত্রাতস কামিংস একসাথে মিলে স্টার্ট করতে পারে, গ্রেগ স্টুয়ার্টের উপর অনেকটা ওয়ার্কলোড থাকবে, কিন্তু রেগুলার বেসিসে যে প্লেয়ারটা লেফট উইংটাকে সচল রাখে, সেই প্লেয়ারটা বেঞ্চে কীভাবে স্টার্ট করলো? মনভীরকে তো খুঁজে পাওয়া যায় না ভাই, সিরিয়াসলি খুঁজে পাওয়া যায় না। স্টিল মনভীর সুযোগ পায়, মনভীর খেলে, ভালো কথা। অনেক দিন ধরে সবাই বলে আসছে যে একটা রাইট উইঙ্গার লাগবে, মনভীরের একটা ব্যাকআপ প্লেয়ার লাগবে। এই টিমটাতে দেখো ভালো প্লেয়ার রয়েছে, এটা মানতে কোথাও অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা পজিশনের দিকে যদি তাকাও না, প্রত্যেকটা পজিশনে ভালো ভালো প্লেয়ার রয়েছে। এরা যে কোনো আইএসএল টিমে গিয়ে ফার্স্ট চয়েস প্লেয়ার হয়ে যাবে, হয়তো এর থেকে ভালোও খেলে দেবে, কিন্তু এই প্লেয়ারগুলোর ব্যাকআপ নেই। না, আমরা কেউ বলছি না যে মনভীরের ব্যাকআপটা লালিয়ানজোয়ালা ছাংতে হবে। মনভীরের ব্যাকআপটা একটা ইয়াং প্লেয়ারও হতে পারে, যার মধ্যে সেই জিলটা রয়েছে, যার মধ্যে সেই খিদেটা রয়েছে ভালো খেলার মতো, সেই প্লেয়াররাও কিন্তু নেই। ইউথ টিম থেকে তুলে আনা কোনো প্লেয়ারও বেশি নেই, সেখানেও খুব লিমিটেড কিছু নাম যাদেরকে সেই ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয়। আলটিমেট যেটা অবস্থা হয়ে রয়েছে টিমটার মধ্যে, যে প্রপার ব্যালেন্সের তো অভাব ছিলই, এখন যেটা হয়েছে যে কোচের ট্যাকটিক্স, কোচের স্ট্র্যাটেজি আর টিমের যে সিচুয়েশন একসাথে মিলছে না। মানে নিচে থেকে জল পড়ছে আর ওপর থেকে তেল পড়ছে, একসাথে যতই ঝাঁকানো হচ্ছে, মেশানো হচ্ছে, লাফানো হচ্ছে, আলটিমেট সেই একটা সময়ের পর সবটা দূরে হয়ে যাচ্ছে। খেলাটাতে কিন্তু তাই হচ্ছে। কোচ চেষ্টা করছেন, প্লেয়াররা চেষ্টা করছে,
কিন্তু কম্বিনেশন তৈরি হচ্ছে না এবং পুরোটাই ওই ম্যাগনেটের উল্টো সাইডের মতো এসে ধাক্কাটা খাচ্ছে, আবার বেরিয়ে চলে যাচ্ছে উল্টো দিকে নিজেদের মতো করে। তো আলটিমেট কি হবে দেখো জানি না, কারণ সিজনে এখনও ওই যে বললাম 21টা ম্যাচ বাকি রয়েছে। তো সেখানে কে আগে থাকবে কে পরে থাকবে এখন থেকে কিচ্ছু বলা যাবে না। কেউ আগে বেরিয়ে যেতেই পারে, মোহনবাগানও ভালো কিছু করতে পারে, বাট তার চান্স, মর্নিং শোজ দ্য ডে, তার চান্স কিন্তু এই মুহূর্তে কমে আসছে। কোচ কোনোভাবে তিনি অভিযোগ জানাতে পারবেন না যে তার হাতে টিম নেই, তার হাতে ভালো প্লেয়ার নেই, তার হাতে অ্যাভেলেবেল কোয়ালিটি প্লেয়ার নেই। তিনি অভিযোগ জানাতে পারবেন না, যেমনভাবে তিনি চেয়েছেন সেইভাবে প্লেয়ার ফুলফিলড হয়েছে। বিদেশি প্লেয়ার তিনিই চয়েস করেছেন, নতুন যারা সিগনেচার হয়েছে তিনি চেয়েছেন যেরকম স্ট্র্যাটেজি ওয়াইজ টিম তৈরি করবে সেরকমই ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিয়েছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য যদি পারফরমেন্স না থাকে তাহলে ম্যানেজমেন্টের হাতেও কিন্তু কার্ড থাকছে তাকে সরিয়ে নতুন কাউকে নিয়ে আসার। দেখো আমার যেটা মনে হয় লাস্ট ব্যাপারটা সেটা হচ্ছে মলিনার আগামী দিনে থাকা, এটা নিয়ে বহু প্রশ্ন তো থাকবেই। কালকে কোদরাতকে নিয়ে কথা বলেছিলাম যে ডিসেম্বর শেষ হওয়ার পর জানুয়ারি মাসের কেকটা লাল হলুদ কেক কাটবেন কিনা শিওর না। একইভাবে হোসে মলিনা তিনি জানুয়ারি মাসের 1 তারিখে সবুজ মেরুন কেক কাটবেন কিনা সিরিয়াসলি জানি না। নতুন কোনো কোচ এসে সেই কেক কাটতে পারেন। বাস এর বেশি আর কিছু বলারই নেই ম্যাচটা নিয়ে। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, না লাগলে ডিসলাইক করে দিও। ওখানের রাগটা এখানেও ঝেড়ে দিতে পারো, কোথাও কোনো অসুবিধা নেই। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।